নমস্কার, আমি ডক্টর কৌশিক সরকার। আজকে ইউরোলজির একটা কমন জিনিস নিয়ে আমরা ডিসকাস করব, যেটা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ডের বায়োপসি। বায়োপসি কথাটা শুনলেই অনেকে ভয় পেয়ে যায়। বায়োপসি করলে কি ক্যান্সার ছড়ায়? উত্তরটা হচ্ছে না। বায়োপসি করলে কিন্তু কোনো ক্যান্সার ছড়ায় না। এটা মাল্টিপলি সায়েন্টিফিক ট্রায়ালস এবং অনেক পড়াশোনা করে দেখা গেছে বায়োপসি করার সাথে ক্যান্সার ছড়ানোর কিন্তু কোনো সম্পর্কই নেই। পৃথিবীর কোনো চিকিৎসা বিজ্ঞানের কোনো বা চিকিৎসা শাস্ত্রের কোনো বইতে এমন কোনো এভিডেন্স বা প্রমাণ পাওয়া যায়নি যে বায়োপসি করলে ক্যান্সার ছড়ায়। বরং বায়োপসি আমাদের রোগ নির্ধারণে সাহায্য করে এবং চিকিৎসার পথটাকে প্রশস্ত করে। এবার প্রস্টেট গ্ল্যান্ডের বায়োপসি, যেহেতু আমি ইউরোলজিস্ট, আমাদের যে অর্গানটা সব থেকে কমনলি বায়োপসি করি আমরা প্রস্টেট গ্ল্যান্ডের বায়োপসি। এই প্রস্টেট গ্ল্যান্ডের বায়োপসি আমরা কখন করি? দুটো কন্ডিশন আছে যেখানে প্রস্টেট গ্ল্যান্ডের বায়োপসি করি। এক, যদি পিএসএ বেশি থাকে, এবং দুই, যদি রেকটাল এক্সামিনেশন বা মলদ্বারে আঙুল দিয়ে যখন আমরা প্রস্টেট গ্ল্যান্ডটাকে ফিল করি, তাতে যদি আমরা কোনো নোডিউলার এরিয়া বা এবড়ো খেবড়ো কোনো অংশ যদি পাই, তখন আমরা প্রস্টেট গ্ল্যান্ডটাকে বায়োপসি করার সিদ্ধান্ত নিই। এখানে বলে দিই, আমরা বায়োপসিটাকে অনেক জায়গাতেই আমরা খুব হালকাভাবে নিই। এটা কিন্তু ভুল কথা। বায়োপসিটা শুধু বায়োপসি নয়। আমি বায়োপসিকে অতটাই মন দিয়ে করি যতটা একটা নর্মাল অপারেশনকে করি। তার কারণ এই বায়োপসিটা করা হয় ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড গাইডেড প্রস্টেট বায়োপসি। মানে মলদ্বার দিয়ে আমি আল্ট্রাসাউন্ড একটা মেশিন ঢোকানো হয়, যার মাধ্যমে আমরা আল্ট্রাসাউন্ড স্ক্রিনে দেখি আমরা বায়োপসি নিই। এটা বেদনাদায়ক নয় এটা, কারণ আমি সবসময় এটা আন্ডার অ্যানাস্থেসিয়া করে থাকি, যাতে পেশেন্ট কমফর্ট সব থেকে ভালো থাকে এবং আমরা ভালোভাবে বায়োপসিটা নিতে পারি। অনেক সেন্টার আছে, অনেক জায়গা আছে যেখানে আমি সাধারণত আমার পেশেন্টদের কখনো না বলি যেতে। তার কারণটা হচ্ছে প্রস্টেট বায়োপসির কিছু ডেফিনিট কমপ্লিকেশন আছে, যে জন্য হাসপাতালে ভর্তি হয়ে বায়োপসি করাটাই সেফেস্ট। কোনো ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে বায়োপসি করে সেদিন রাত্রিরে ফিরে যদি কোনো কমপ্লিকেশন হয়, সেই ডায়াগনস্টিক সেন্টার কিন্তু আপনার বায়োপসির এই কমপ্লিকেশনটা সামলাতে পারবে না, সে যত বড়ই ডায়াগনস্টিক সেন্টার হোক না কেন। আমি যেভাবে বায়োপসি প্ল্যান করি, আমি পেশেন্টকে একটা অপারেশনের মতোই প্রস্তুত করি। তার কারণটা হচ্ছে, যেহেতু আমি অ্যানাস্থেসিয়া দেবো এই পেশেন্টকে, আমাকে পেশেন্টের সব সিস্টেম, হার্ট, লাংস, এগুলো ভালোভাবে ইভ্যালুয়েট করতে হবে যে উনি অ্যানাস্থেসিয়া দেওয়ার উপযুক্ত কি না। যদিও অ্যানাস্থেসিয়াটা বেশিক্ষণের জন্য না, তাও বয়স্ক মানুষদেরই তো প্রস্টেট বায়োপসি করা হয়। বয়সের সাথেই প্রস্টেট ক্যান্সারের ইনসিডেন্স বাড়তে থাকে। তো আমাদের বায়োপসিটা এমনভাবে করতে হবে যাতে বায়োপসিটা আমরা সেফলি, নিরাপদভাবে করতে পারি, যাতে আমাদের বয়স্ক পেশেন্টদের কোনো সমস্যা না হয়। এবং আন্ডার প্রপার অ্যান্টিবায়োটিক কভারেজ, ভালো অ্যান্টিবায়োটিক দিয়ে বায়োপসি না করলে বায়োপসির পর জ্বর আসা, ইনফেকশন, ইউরিন আটকে যাওয়া, ব্লিডিং, এগুলো সব খুব রেগুলার এবং নোন কমপ্লিকেশন অফ প্রস্টেট বায়োপসি। এগুলো না দেখে বায়োপসি করাটাই উচিত নয়। যে জন্য আমি সবসময় ভর্তি করে আন্ডার অ্যানাস্থেসিয়া বায়োপসি করি, একটা ওভারনাইট স্টে করাই, রাত্রিরে থাকতে বলি। এটাতে অনেকেই বলে যে স্যার খরচটা বেড়ে যাচ্ছে আমাদের, কিন্তু এটাতে কিন্তু পেশেন্টের সেফটিও ম্যাক্সিমাম থাকে। আপনি একটা জিনিস ভেবে দেখুন, আপনি আপনার প্রিয়জনকে, আপনার বাবাকে বা ঠাকুরদাকে আপনি বায়োপসি করাতে একটা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলেন, বায়োপসি করা হলো, এবং বায়োপসি করার পর একটা ব্লিডিং হলো বা ইউরিন আটকে গেল, তখন কিন্তু বিপদে আপনি পড়বেন। সেজন্য বায়োপসি করতে গেলে সবসময় আফটার অ্যাডমিশন ওটিতে গিয়ে স্টেরাইল কন্ডিশনে বায়োপসি করাটাই বেস্ট। তো বায়োপসির পর একদিন সেটা অত্যন্ত প্রয়োজনীয়, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিয়ে বায়োপসি করা উচিত। এবং বায়োপসির পরবর্তী সময়টা কিছুদিনের জন্য একটা ক্যাথিটার যদি পরিয়ে রাখা হয় না, ইনফেকশন বা রিটেনশনের সম্ভাবনা বা বাড়িতে গিয়ে সমস্যায় পড়াটা অনেকটা কমিয়ে দিতে পারি আমরা।